হরমুজ প্রণালীতে প্রথমবারের মতন টোল আদায় করলো ইরান। বারবার আসলে ট্রাম্প হুমকি দিচ্ছিল যে এখান থেকে টোল আদায় করা যাবে না, টোল যে দেবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে, এবং খোদ চীনকে ইঙ্গিত করে বলা হয়েছিল যে তোমরা যদি ইরানকে সাহায্য করো কিংবা ইরানকে টোল দাও তাহলে 51% পর্যন্ত কর আরোপ করা হবে তাদের পণ্যে, মার্কিন যে বাজার সেখানে। কি বুঝলেন আসলে, এটা কি ইরানের দিক থেকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো? পরবর্তী ধাপ আসলে কি হতে পারে? ধন্যবাদ আপনাকে, বরাবরের মতো আবারও ধন্যবাদ ৭১ টিভিকে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলার জন্য এবং আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি যথার্থই বলেছেন, আজকে এর একটা উক্তি ডোনাল্ড ট্রাম্প যেটা করেছেন, শুট অ্যান্ড কিল। আপনি দেখেন, একদিকে যুদ্ধবিরতির কথা বলছে, আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ডোনাল্ড ট্রাম্পের এই ভাষ্য দিয়ে বোঝা যায় যে আসলে উনি যুদ্ধবিরতি চাচ্ছেন কিনা। আপনি দেখেন, আজকের দিনের যে ঘটনাগুলো যদি পর্যালোচনা করেন, ইসরায়েলি কর্তৃক যে লেবাননে একজন সাংবাদিক আমল খলিলকে যে হত্যা করেছে, যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি ইরানের বন্দরগুলো অবরোধ করে রাখা, সমুদ্র বন্দরগুলো, আবার পাশাপাশি হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলছে ইসরায়েলি। আবার দেখেন, এখানে ড্রোন হামলা হয়েছে গাজাতে। আপনি ইসরায়েলি প্রধান প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যে কি বলেছেন? আমরা আমেরিকার সবুজ সংকেতের অপেক্ষায় আছি, আমরা ইরানে হামলা করার জন্য প্রস্তুত। এগুলো কি আসলেই যুদ্ধবিরতি না যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য কথা বলা হচ্ছে? একদম। আবার অন্যদিকে যদি দেখেন, আপনি স্পষ্টতই বলেছেন যে হরমুজ প্রণালী থেকে ইরান প্রথম টোল আদায় করেছে এবং ইরানের কেন্দ্রীয় ব্যাংকে সেটা জমাও হয়েছে। এবং ইরানের স্পিকার স্পষ্ট করে বলেছেন যতক্ষণ না পর্যন্ত এই নদী বন্দর থেকে, সমুদ্র বন্দর থেকে অবরোধ তোলা না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু হরমুজ প্রণালী থেকে ওপেন করা হবে না। এটা ইরানের স্পিকার স্পষ্টতই বলেছেন। তাছাড়া দেখেন, আপনি আজকে যে ঘটনা ঘটেছে বার্লিনে, আপনি দেখেন যে ইরানের এক্সাইল ক্রাউন প্রিন্স যে রেজা পাহলেভি কে কিন্তু ওখানে যারা ইরানিয়ান আছেন প্রবাসী জার্মানিতে, হ্যাঁ, ওরা কিন্তু একটা ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে তাকে আক্রমণের মাধ্যমে। তো এটা আপনি এই সবগুলো সিমটম মিলে আসলে কি সিজ ফায়ারের দিকে যাচ্ছে, নাকি সিজ ফায়ারের নাম করে সময় ক্ষেপণ করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আসলে এইটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আপনি দেখেন, আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, বাহিরেতে লেপা পোছা দুধের মতো সাদা, ভিতরতে 14 কোটি শয়তানের দাদা। এই কথাটা, প্রবাদটা আমি এই জন্য বললাম, উপরে বলছে সিজ ফায়ারের কথা, যুদ্ধবিরতির কথা, কিন্তু কোনো কর্মকাণ্ডেই কিন্তু বলছে না ওরা যুদ্ধবিরতি চাচ্ছে। একদম একদম, মানে এটা আসলে প্রথম থেকে বলা হচ্ছিল যে সিজ ফায়ারের মধ্যে যদি অবিশ্বাস ঢুকে যায় তাহলে সে আলোচনাটাই এগোয় না। আপনি কিছু জানতে চাই? না, আমি জানতে চাচ্ছি না। আমার হচ্ছে যে ধরেন হরমুজ প্রণালীটা এটা ইরানের দখলে, হ্যাঁ, আর এর বাইরে কিন্তু যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই আপনার ড্রোন, পানির নিচ দিয়ে ড্রোন চালু করে দিছে, ড্রোন অ্যাটাক করতেছে। সুতরাং এখানে ট্রাম্প চায় যে ইরান নতি স্বীকার করুক, এটি মূল লক্ষ্য। কিন্তু ইরান এটাকে ইরান এটা ছাড়বে না। ইরান যুক্তরাষ্ট্রকে এবারে লাস্ট তার টোটাল অপারেশনাল পার্ট দেখে মনে হচ্ছে যে ইরান যতক্ষণ পর্যন্ত ট্রাম্প সারেন্ডার না করবে ততক্ষণ পর্যন্ত ইরান কিন্তু যুদ্ধ থেকে পিছপা হবে না। সুতরাং এই যুদ্ধ থামার সম্ভাবনা আমার কাছে মনে হয় খুবই কম। একটা বিষয় কি একটু বলবেন তৌফিকুল ইসলাম মিথিল, একটু জানতে ইচ্ছা করছে। আমরা শিরোনামেও এটা বলেছি যে ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ। ভারত মহাসাগরে আসলে ইরানের জাহাজ কেন জব্দ করা হলো? আসলে আপনি দেখেন, এখানে যুদ্ধ মানেই এখানে কিন্তু গেম হয়, অনেক রকমের গেম হয়। এখন ভারত মহাসাগরে যুদ্ধটাকে ছড়িয়ে দেওয়ার জন্য অনেকভাবে গেম হচ্ছে। আপনি দেখেন, আপনি ইতিমধ্যেই জানেন সৌদি আরবে যে অ্যাটাক হয়েছে, সেগুলো কিন্তু অনেকগুলো অ্যাটাকই ইরান করেনি, করেছে ইসরায়েল। কাজে ভারত মহাসাগরের যে ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে পার্ট অফ ওয়ার গেম।
আমরা স্পষ্ট করে এখনো বিষয়টি স্পষ্টত কারোর কাছে ক্লিয়ার না, ক্রিস্টাল মেসেজ এখনো আমরা পাইনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এ পার্ট অফ ওয়ার গেম, এবং এটা আমেরিকা চাচ্ছে আদার্স কান্ট্রিজ ইনভলভমেন্ট। যেভাবে আপনি কিছুদিন আগে দেখেছেন টার্কিকে লক্ষ্য করে ইসরায়েল বারবার কিন্তু কথা বলছিল টার্কিকে এই যুদ্ধে সামহাও ইনভলভ করার জন্য। এটা আমেরিকা এবং আমার মনে হয় ইসরায়েল চাচ্ছে নেভারিং স্টেট গুলোকে। কিন্তু দেখুন, মানে এখন থেকে যদি আমরা 5-7 বছর পেছনে যাই, তখন আসলে গ্লোবালি ওয়ারের এই টেকনিকটা খাটতো, কিন্তু এখন আসলে মানে প্রযুক্তিগতভাবে এত বেশি অগ্রগতি করেছে বিশ্ব, এখন কি আসলে গোপন আইডিয়াগুলো, ধারণাগুলো কি গোপন থাকে শেষ পর্যন্ত? মানে বার্লিন কিংবা ভারত কি জানবে না যে তাদেরকে আসলে জড়ানোর চেষ্টা করা হচ্ছে? নিশ্চয়ই এই তথ্যটা সৌদিও তো জানে যে তাদেরকে উস্কানি দিচ্ছে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র। এটা আপনার সাথে আমি সহমত, কিন্তু আপনি পাশাপাশি দেখেন প্রকৃত অর্থে ইরানের ইনসাইডে কি ঘটছে, সেই তথ্যগুলো কি আমরা পাচ্ছি? একদমই না। আমরা এআই দিয়ে অনেক তথ্য পাচ্ছি, কিন্তু ইনফ্যাক্ট হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড ইরান, সেই তথ্যগুলো কি আমরা পাচ্ছি? কাজে সারাউন্ডিংস এ যে এআই এর ইম্প্যাক্ট হচ্ছে না এবং কিছু ওয়ার গেম হচ্ছে না, সেটাও কিন্তু বলা যাচ্ছে না। স্পষ্টত আমার কাছে যেটা মনে হচ্ছে যে সিজ ফায়ারের নামে যত আলোচনার কথা হচ্ছে, আপনি দেখেন ইভেন লেবাননের অ্যাম্বাসেডার সাথেও কিন্তু যোগাযোগ করেছে লেবাননের সাথে আলোচনায় বসার জন্য, আবার লেবাননে আক্রমণ করা হচ্ছে। সবগুলোই আমার কাছে মনে হচ্ছে আলোচনার নামে যা হচ্ছে পার্ট অফ গেম, সময় ক্ষেপণ করে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। এবার যদি মানে আমরা আসলে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র, ইরান এই বেল্টের মানসিকতাটা বুঝলাম, আমরা যদি একটু আলাদাভাবে চীন এবং রাশিয়া নিয়ে কথা বলি, কারণ বেশ কিছুদিন ধরে স্পটলাইটের মধ্যে হঠাৎ করে চীন চলে এসেছে। তারা এতদিন ধরে হয়তো সাইলেন্টলি নেপথ্যে পেছনে থেকে হয়তো সাহায্যটা করছিল, কিন্তু এখন আসলে সেটা সরাসরি সবার চোখে পড়েছে এবং খোদ ডোনাল্ড ট্রাম্প বারবার চীনকে আসলে হুমকি দিচ্ছে। মানে যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে, তাহলে সেই ছড়িয়ে পড়ার প্রথম প্রবেশদ্বার কি আসলে চীন হতে যাচ্ছে কিনা? এটা সম্ভাবনা বেশি, আপনার সাথে আমি এই ক্ষেত্রে সহমত, এটা সম্ভাবনায় বেশি। কারণ স্বাভাবিকভাবে আপনি দেখেন, আপনি যদি লাস্ট 2 ডেকেডস দেখেন, সেখান থেকে পর্যালোচনা করলে দেখা যায় ইরানের সাথে চীন এবং রাশিয়ার যে সম্পর্ক, পাশাপাশি উত্তর কোরিয়ার সাথে যে সম্পর্ক, স্বাভাবিকভাবেই একটা রাষ্ট্রের সম্পর্ক নির্ভর করে সেখানে বিজনেস থেকে শুরু করে অনেক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু থাকে। এখানে যদি ইরান আক্রান্ত হয়ে আলটিমেটলি ইরানকে যদি সামহাও পরাভূত করে এখানে যদি মার্কিন উপস্থিতি থাকে, এটা কিন্তু ভবিষ্যৎ চায়নার জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে। কাজেই স্বাভাবিকভাবে চীন চাবে না যে ইরান কোনোভাবে পরাস্ত হোক এবং সেখানে মার্কিন উপস্থিতি সরব হোক, সেটা আলটিমেটলি ইরানের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াবে। এবং কিছু পলিসি আপনি জানেন যে আন্তর্জাতিকভাবে কিছু দৃশ্যমান, কিছু অদৃশ্যমান, কিছু ভিজিবল, কিছু ইনভিজিবল পলিসি থাকে। তারই অংশ হিসাবে আমি বলবো চায়না যে কাজটা করছে, সে আমার কাছে মনে হয় একটা পরাশক্তি হিসেবে চায়না যেটা করছে, অন্যান্য আজকে আমেরিকা বা অন্য দেশ হলে হয়তো ইতিমধ্যেই ওরা ওপেন হয়ে যেত যুদ্ধে, চায়না কিন্তু সেটা করছে না। এখনো আলোচনার ডায়ালগের জন্য আপনি দেখেন চায়না কিন্তু পাকিস্তানকে অনুরোধ করছে মধ্যস্থতা করার জন্য, এবং পাকিস্তান ইতিমধ্যেই কিন্তু আপনি দেখেন সিজফায়ারের জন্য ফার্দার সিজফায়ার এক্সটেন্ড করার জন্য কথা বলছে। এই যে আপনি সিজফায়ারের কথা বলছিলেন তৌফিকুল ইসলাম মিথিল, আমার সামনে এখন এই ঘণ্টাখানেক আগের একটি আপডেট আছে যে ইরান অবরোধে যুক্তরাষ্ট্র একটা নজিরবিহীন তৎপরতা শুরু করেছে। 2টা রণতরী সহ 26টা যুদ্ধ জাহাজ এখন সেখানে মোতায়েন করা রয়েছে। তার মানে সিজফায়ারের কথা একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন সেটা শুক্রবারের মধ্যেই হয়ে যাবে, যদিও সে শুক্রবারের একেবারে শেষ মুহূর্তে, কিন্তু আমরা আবার তৎপরতাও দেখতে পাচ্ছি। কি বলবেন আসলে? আসলে দেখেন, ডোনাল্ড ট্রাম্প যদি ভেবে থাকেন ইরান নত স্বীকার করে আলোচনায় বসবে, কিন্তু ইরানিয়ানদের, পার্সিয়ানদের হিস্ট্রি যদি দেখেন, ওরা ভেঙে যাবে, ওরা ক্ষতিগ্রস্ত হবে, ওরা মদ খাবে, কখনো ওরা নতি স্বীকার করবে না। ইতিহাস কিন্তু ইতিহাস আসলে এটাই বলে। আমি নিশ্চয়ই বলে দেয়, হ্যাঁ, আবার স্পষ্টত কিন্তু বারবার ইরানের স্পিকার সে মেসেজ দিচ্ছেন। একদম, এবং ভূ রাজনীতির যে চিত্র সেটা বিবেচনা করলে আসলে ইরানের সাথে কম বেশি সবারই স্বার্থ জড়িত। আমি একটা বিষয় আপনাকে জানতে চাই, আপনি দেখেছেন যে আজকে শিরোনামে আমরা বলছিলাম কিলোমিটার প্রতি বাস ভাড়া বাড়ানো হয়েছে 11 পয়সা করে।
কেন? কারণ ঠিক এই মুহূর্তে জ্বালানি সংকট যে পর্যায়ে আছে সেটার কথা বিবেচনা করে নানামুখী আলোচনার পর এটা বাড়ানো হয়েছে, যদিও সরকার বলছে এটা সমন্বয় করা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পণ্য ঢাকার বাইরে থেকে ঢাকায় ঢুকবে, পরিবহন কস্ট বেড়ে যাচ্ছে শুধুমাত্র জ্বালানির কারণে। এখন বলা হচ্ছে এই পরিস্থিতি ঠিক হলে জ্বালানির দামও সহনীয় পর্যায়ে চলে আসবে এবং পরিস্থিতি আবার আগের মতো হবে। কিন্তু আপনি তো দেখলেন যুদ্ধবিরতি হওয়া, যুদ্ধ শেষ হওয়া খুব একটা সম্ভাবনা নেই। আমাদের দেশের জন্য কি অপেক্ষা করছে? না দেখেন, 11 পয়সা পার কিলো, জি, আপনি কি একবার হিসাব করেছেন? দূরপাল্লা এখন বাংলাদেশে 200 কিলোমিটার, 150 কিলোমিটার, 300 কিলোমিটার, টোটাল কত বাড়ে? আমার কথা তো 15 টাকা পার লিটারে বাড়ছে, সেই অনুপাতে বাড়ায় দিত, কিলোমিটারে গেল কেন হিসাবে? জ্বালানি তেলের দাম যত পার্সেন্ট বেড়েছে এখানে তত পার্সেন্ট খোদ যারা আসলে পরিবহন মালিক তারা 28 পয়সা করে চেয়েছিল যে এটা বাড়ানো হোক। ভোক্তা অধিকার সংখ্যা থেকে যখন বলা হলো তারা বললো না, 18-র বেশি বাড়ানোর প্রয়োজন নাই। এরপর এই দুটো বিবেচনা করে আরো কমিয়ে সরকার 11 পয়সা, না তারা 47% ভাড়া বাড়াতে চেয়েছে পরিবহন। এটাকে মানে আমি তো বলবো যে একটু চাতুরতার সাথে পার কিলোমিটার 11 পয়সা বাড়ানো হয়েছে। আমি ধরেন আমার বাড়ি এখান থেকে 180 কিলোমিটার, তাহলে আমি যেতে হলে ভাড়া কত পার্সেন্ট, কত টাকা বাড়বে পার কিলো হিসাব? তো এখানে তো পার্সেন্টেজের হিসাব নেই। এক, দুই হচ্ছে জ্বালানি তেলের সংকট তো আসলে আজকের আলোচনায় তিনি তো বিশেষজ্ঞ বোঝাই যাচ্ছে সহজে তো জ্বালানি ক্রাইসিস দূর হচ্ছে না। এখন আমাদের দেশের যে অবস্থাটা হয়েছে, যে আপনি ধরেন আমরা তো আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অক্টোবর পুরা তেল আছে, মজুত আছে, কিন্তু লাইন দেখলে তা মনে হয় না। অর্থাৎ এখানে আস্থার গ্যাপ কিন্তু তৈরি হয়েছে যে সরকারের কাছে তেল নাই, অথচ বলা হচ্ছে তেল আছে। কিন্তু তাহলে তেল যদি থাকেই তাহলে তো আপনার পেট্রোল পাম্পে তেল দিতে পারতো। আর অকটেন এবং পেট্রোল এখনো তো বাই প্রোডাক্টে বাংলাদেশে তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু আমাদের দেশের যে ডিমান্ড সেটা কিন্তু পূরণ হয়। তা আপনি ধরেন এখন যে সোশ্যাল সেফটি নেটের ধরেন খাল কাটা, কৃষকদের দেওয়া, বৃদ্ধ ভাতা, ফ্যামিলি ভাতা কার্ড ইত্যাদি দিচ্ছেন, এখানেও তো একটা প্রায়োরিটির লিস্ট করা দরকার। যে ধরেন কৃষকদের ডিজেল কৃষকরা ব্যবহার করে, কৃষক মাছে ব্যবসা করে, কৃষক ট্রাকে ব্যবহার করে, ডিজেল বাসে ব্যবহার করে। ডিজেলটা হচ্ছে একদমই লাইফের সাথে জড়িত, বাজার ব্যবস্থার সাথে। যেটা বললেন ট্রাকের ডিজেল, তো ডিজেলটার দাম বাড়ানো হয়েছে 15 টাকা। এখন আসলে আমাদের অপেক্ষা করতে হবে, যেহেতু সংসদে একটা কমিটি তৈরি হলো 10 জনের এবং 5 জন সরকারের পক্ষ থেকে, 5 জন বিরোধী দলের পক্ষ থেকে, দেখা যাক সেই জায়গা থেকে কি সিদ্ধান্ত আসে। সাধুবাদ তো করার মতোই এবং আপনাকে অনেক ধন্যবাদ।